এই যে জয় যেটা করছে সেটা হচ্ছে, জয় একটু খুলে বল না। স্যার ওই যে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করার জন্য আমরা যেরকম বারে এনরোল হওয়া লাগে, সেরকম স্যার হচ্ছে এনবিআর এ এখানে এনরোল হওয়া লাগে ইনকাম ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করার জন্য। তো যারা স্যার নর্মালি হচ্ছে অ্যাডভোকেট হয়ে যায় ঢাকা বার কাউন্সিল থেকে, তাদের হচ্ছে শুধুমাত্র এখানে যে রেজিস্ট্রেশন করলে হয়ে যায়। বাট আমরা যারা ভাইবাও গ্রাজুয়েশন দেয়া লাগে? কমপ্লিট করছি, জি স্যার ভাইবা টাইবা এটা দেওয়া লাগে ভাইবা আর দেয়া কি। লাগে? হ্যাঁ স্যার ভাইবা দেওয়া লাগে। আর আমরা যারা হচ্ছে স্যার মাত্র হচ্ছে অনার্স কমপ্লিট করছি বা আমাদের আইন পেশাতে আইন সাবজেক্ট আমাদের ডিগ্রি আছে, তারা হচ্ছে স্যার 7 বছর পর পর বা 6 বছর পর পর একটা ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে পরীক্ষা হয় ইনকাম ট্যাক্সের। তো সেই পরীক্ষাটা দিলে স্যার যদি সে বার কাউন্সিল এনরোল নাও হয়, তারপরেও সে হচ্ছে ট্যাক্স নিয়ে কাজ করতে পারবে বা ট্যাক্স অ্যাডভোকেট হিসেবে সে নিজেকে পরিচয় দিতে পারবে। তো ওই পরীক্ষাটাই আর কি স্যার দিব। ওটা সার্কুলার কবে হয়েছে? স্যার এই 26-এ স্যার মে মাসের, সরি মে না স্যার মার্চ মাসের 5 তারিখে স্যার সার্কুলার দিছে। আচ্ছা, ডেট তো শেষ হয়ে গেছে নাকি? না স্যার 21 তারিখ পর্যন্ত স্যার অ্যাপ্লিকেশন ডেট। 21শে এপ্রিল অব্দি? জি স্যার 21শে এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট, তারপর স্যার অ্যাপ্লিকেশন অফ, তারপর পরীক্ষার জন্য ডেট দিয়ে দিবে। তো তোমরা সবাই অ্যাপ্লাই করো যারা আসো। কারো যদি এই লাইনে ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর কি অ্যাপ্লাই করাটা ভালো স্যার। না, ট্যাক্স জয়, এখানে প্র্যাকটিশনার হিসেবে পরীক্ষার নাম দিচ্ছে। প্রিপারেশনের জন্য কি ম্যাথ করা লাগে নাকি? হ্যাঁ 8টা সাবজেক্ট পড়া লাগে, এর ভিতরে আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স আইন এটা পড়তে হবে। তারপর হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো করা হয়। আর আপনার অ্যাকাউন্টিং, বাংলা ইংলিশ, তারপর হচ্ছে অর্থ ঋণ আইন, তারপর গিফট ট্যাক্স, উৎস কর, এগুলো আর কি আসে আর কি। 8টা আইনের উপর পরীক্ষা হয় সব মিলিয়ে। একদিনই পরীক্ষা হয়, একটা রিটেন পরীক্ষা? জি স্যার রিটেন পরীক্ষা হয়। আর পরীক্ষা 80তে পরীক্ষা, 40-এ পাস মার্ক। পাস করার পর হচ্ছে ডাইরেক্ট ভাইবা, 20 মার্কের ভাইবা। তো ভাইবা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পরে আপনি ইনকাম ট্যাক্স অ্যাডভোকেট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তোমরা ট্রাই করতে পারো যদি চাও। বাট হ্যাঁ, আর যদি অ্যাডভোকেট হয়ে যাও তখন তো অটোমেটিক্যালি তোমরা ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে? ওটার জন্য আলাদা করে আর পরীক্ষা দেওয়া লাগবে না। বাট মানে যেটা করতেছে, দ্যাটস এ গুড অ্যাপ্রোচ। ও আলাদা করে তোমার পরীক্ষা দিয়ে ইনকাম ট্যাক্সের জন্য স্পেসিফিক্যালি ওটার জন্য খালি ইনকাম ট্যাক্সেই তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারবা, তাই না জয়? জি স্যার শুধুমাত্র ইনকাম ট্যাক্সের প্র্যাকটিসের জন্যই। ইনকাম ট্যাক্সে স্যার হ্যাঁ। আপিল, আর যদি ইনকাম ট্যাক্সের যত ধরনের কিছু আছে আর কি, সব ইনকাম ট্যাক্স রিলেটেড। তুমি হচ্ছে এমনিতে অ্যাডভোকেট হও, তখন তুমি সবকিছু প্র্যাকটিস করতে পারবা ইনক্লুডিং ইনকাম ট্যাক্স। তখন তোমাকে ইনকাম ট্যাক্সে প্র্যাকটিস করতে হলে ওই এনবিআর এ গিয়ে একটা ভাইবা দিয়ে আসতে হবে। আই মিন জাস্ট সাক্ষাৎকারই হয়, ভাইবা বলতে কিছু হয় না আলটিমেটলি। বোঝা গেল? সো তোমরা ট্রাই করতে পারো যদি চাও। মনে করো আমরা একটু যাই, কোশ্চেন টোশ্চেন দেখি কিরকম। জয়, কত ফি কত লাগছে? স্যার 335 টাকা সরকারি ফি। ওই তো 335 টাকা দিয়ে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করো। টাইম আছে 21শে এপ্রিল অব্দি। পরীক্ষা দাও, একটা এক্সপিরিয়েন্স। আই উড টেক দ্যাট পজিটিভলি। দিতে পারো তোমরা, বুঝছো? আমার বাড়ির সনদ হয়ে গেছে, নাহলে আমিও দিতাম। মানে আমি স্যার স্যার আপনি তোমাদেরকে বারে ভাইবা বললাম দিয়ে সনদ যে দেন হওয়ার তাহলেই হবে। স্যার বারে সনদ হওয়ার পরে ওইখানে নাকি টাকা দিতে হয় নাকি? ওই বিষয়টা তো জানি না স্যার। আচ্ছা, আমি হ্যাঁ এই জিনিসটা তোমাদের একটু খুলে বলি। হ্যাঁ, মানে পড়াশোনা তো করতেছি, তার সাথে সাথে তোমার টোটাল প্রসেসটা একটু বলি। প্রথমত তোমার আমাদের দুইটা ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে বার কাউন্সিল, যেটা অফিস হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের পাশে। আর একটা হচ্ছে তোমার বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন হচ্ছে নির্দিষ্ট জেলার মেম্বারদের, বারের মেম্বারদের একটা মানে একটা সংগঠন। এই যে দেখো, ঢাকা বার অ্যাসোসিয়েশন যেটা, সেটা হচ্ছে ঢাকা জাজ কোর্টে যারা প্র্যাকটিস করবে তাদের মানে সদস্যদের একটা তোমার সংগঠন। আর বার কাউন্সিল যেটা, ওইটা কিন্তু সারা বাংলাদেশের লয়ারদের সংগঠন। পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে বার কাউন্সিলের আন্ডারে পরীক্ষা হয়। প্রথমত বার কাউন্সিল তোমার কি বলে, দেবে, ফর্ম ছাড়বে, তোমরা ফর্ম ফিল আপ করবা, পরীক্ষা দিবা, পাশ করবা। পাশ করার পর সেখানে তোমার আই মিন প্রিলিমিনারি হবে, রিটেন হবে, দেন ভাইবা হবে। হওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
বার কাউন্সিল থেকে তোমার রেজাল্ট চলে আসবে ভাইবা সহ, একদম ফাইনালি তোমার একটা গেজেট দিয়ে দেবে তারা, সেখানে তোমার নাম থাকবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বার অ্যাসোসিয়েশনে গিয়ে মেম্বার হতে হবে। কারণ তুমি যে কোর্টে প্র্যাকটিস করবা, মনে করো কেউ ঢাকা কোর্টে প্র্যাকটিস করবে, তাকে ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। কেউ চাচ্ছে সে কুড়িগ্রামে প্র্যাকটিস করবে, তাকে কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। এখন ব্যাপার হচ্ছে এইটা ডিপেন্ড করে তোমার বার অ্যাসোসিয়েশনের কত টাকা মেম্বারশিপ ফি। মেম্বারশিপ ফি সেটা বার অ্যাসোসিয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ফি হচ্ছে 30,000 টাকা, এবং এই টাকাটা কিন্তু ইমিডিয়েটলি দিতে হয় এমন না, ওটা 6 মাসের মধ্যে দিতে হয়। তোমার যেদিন থেকে রেজাল্ট হয়েছে ওই দিন থেকে 6 মাসের মধ্যে তুমি টাকা দিলে তোমার মেম্বারশিপ হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার একটা হিসাব। আর কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনে যেটা দেখলাম এবার অনেক কথা হচ্ছে এটা নিয়ে, 2 লক্ষ থেকে তোমার 5 লক্ষ টাকা পর্যন্ত মেম্বারশিপ ফি, যেটা আসলে খুবই অ্যাবসার্ড আমার কাছে মনে হয়। তবে এই মেম্বারশিপ ফি যে তোমার মানে কি বলে, মানে এমনি এমনি তারা নিয়ে নিচ্ছে, ইটস নট লাইক দ্যাট। এখান থেকে বেনিফিট পাওয়া যায়। তুমি হচ্ছে যদি বারের মেম্বার হয়ে থাকো, আই মিন বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ফিটা দাও, এবং ওখানে একটা বেনোভোলেন্ট ফান্ড আছে, ওটার আবার 5,000 টাকা দেওয়া লাগে। বেনোভোলেন্ট ফান্ড মানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তোমার তোমার ওই প্রতি বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা জমা করতে হয়, এবং শেষ পর্যন্ত যখন তোমার মেম্বারশিপ শেষ হবে, মানে লাইক তুমি 30 বছর 40 বছর পর তুমি চাইলা যে আমার মেম্বারশিপ আমি করব, উইথড্র করব, তখন তোমাকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তারা রিটার্ন করে। ঠিক আছে? সো দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট যেটা তোমাকে স্যার পে করতে হবে। আমি যে অ্যামাউন্টটা দিব প্রতি মাসে, ধরলাম আমি 30 বছরে হচ্ছে 5,000 করে দিলাম ওইখানে, তো ওইটার মানে কি, মানে ওই টাকাটাই দিবে না ওইটা থেকে আরো একটু বেশি ইন্টারেস্ট সহ দিবে? অনেক বেশি দেয়, অনেক একটা বড় অ্যামাউন্ট দেয়। লাইক দেখা গেল তুমি হয়তো 5 লাখ টাকা জমা করছো, তোমাকে তখন ওই টাকাটা হয়তো মনে হয় 20 লাখের মতো হয়ে যায়, ইন্টারেস্ট এন্ড আদার থিংস সব মিলায়। বুঝছো আমার কথা? জি স্যার, তো বুঝতে এইটা পারছি। তো আসলে, এইটা তো তোমার হচ্ছে এই টাকাটা তো আসলে তোমার মেইন পারপাস না। তোমার পারপাস তো হচ্ছে প্র্যাকটিস করা। তুমি প্র্যাকটিস করে টাকা ইনকাম করবা। দ্যাটস ইওর রিয়াল মানি। ওকে, দ্যাটস দ্য রিয়াল মানি যেটা তুমি কামাবা। ওই টাকাটা তো এমনি পড়েই থাকবে, ওটা তো এমনি তুমি আহ, তুমি হচ্ছে একটা পেনশন মনে করো, একটা পেনশনের মতো করে পাচ্ছ। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের যেটা কাজ হবে সেটা হলো, তোমাদের যত দ্রুত সম্ভব তোমাদের এই রেজাল্ট যেটা আছে, তোমাদের অনার্সের যে রেজাল্টটা, এই রেজাল্টটা তোমরা ওই বার কাউন্সিলে যাতে পাঠাই দেয়, এটার জন্য একটু কোর্স করতে থাকো। নতুন রেজিস্ট্রার স্যার আসছেন, ওনাকে গিয়ে একটু ধরো তোমরা। বুঝছো? জয়, জি স্যার, বুঝতে পারছি। নতুন রেজিস্ট্রার স্যার আসছেন না, ওনাকে গিয়ে জিনিসটা বুঝাও যে স্যার আমাদের যদি এই লিস্টটা না পাঠান তাহলে আমরা তো বারের ইন্টিমেশন জমা দিতে পারতেছি না। স্যার ওনার জি স্যার, কাছে আজকে গেলে বারবার একই কথা বলে যে আড়াইবি। আরে না, নতুন জন আসছে, আগের জন চলে গেছেন তো। স্যার অনেকে হয়তো জানে না আমাদের রেজিস্ট্রার স্যার চেঞ্জ হয়েছে। নতুন রেজিস্ট্রার স্যার আসছেন, তোমরা জানো না জি স্যার, বোধহয়। অনেকে হয়তো স্যার জানে না আমাদের নতুন রেজিস্ট্রার স্যার আসছে, যে কারণে এখন আর কি এটা একটু বলতে হবে স্যার। স্যার জানে না আমাদের এই ব্যাপারটা। স্যার মূলত এটা ডেপুটি রেজিস্ট্রার স্যার ডিল করতেছিল, তো উনার কাছে স্যার বারবার পাঠাইতো আমাদেরকে। উনাকে যতবারই বলছে উনি একই কথা বলছে যে তোমাদের অনেকের আরআইবি পরীক্ষা চলতেছে, সেটা রেজাল্ট না আসা পর্যন্ত পুরো রেজাল্ট আমরা পাঠাতে পারতেছি না, এই সেই সেই এইসব আর কি বলতো স্যার। আমার কথা শোনো, নেক্সট উইকে তোমরা যাবা ডিপার্টমেন্টে, গিয়ে বলবা যে আমাদের আরআইবি রেজাল্ট সাবমিট হয়ে গেছে। ঠিক আছে? ল ডিপার্টমেন্ট সাবমিট করে দিছে। এখন আরআইবি রেজাল্ট তো আপনাদের হাতে আসেই অটোমেটিক্যালি, তাই না? মানে আপনাদের এখন তো আপনাদের দরবারে রেজাল্ট এক্সাম সেন্টারের কাছে। তো জি স্যার, আপনারা এক্সাম বের করেন, কন্ট্রোলার অফিসে। এক্সাম কন্ট্রোলের অফিসে আপনারা রেজাল্ট বের করেন, বের করে আজকেই পাঠান। যত দ্রুত সম্ভব এই কাজটা করবা। এবং যদি বলো যে যদি দেখে যে এই কাহিনী করতেছে মারুফ ভাই, তাহলে তোমরা হচ্ছে রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবা যে স্যার আসলে আমাদের এই যে, মানে শোনো, রেজিস্ট্রার স্যার কিন্তু এই বিষয়ে ওনার আইডিয়া নাই প্রথম কথা, কারণ উনি আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। উনি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আর্মিতে। তো এখন উনি হচ্ছে তোমার, ওনাকে যদি বুঝাইতে পারো